তুফানের মধ্য দিয়ে পরিচালক রায়হান রাফির হাত ধরে সাকিব খানের যে নতুন সুপার অ্যাকশন হিরো লুকটা আমরা খুঁজে পেয়েছিলাম, সেটিরই এক নতুন রূপ উদ্ভাসিত হলো যেন তাণ্ডব সিনেমাতে। তাণ্ডব শুধু একটি সিনেমাই নয়, বরং এই সিনেমাতে রায়হান রাফি তার নিজস্ব ফিল্ম ইউনিভার্স তৈরির সূচনা করেছেন। সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন কয়েকটি সিনেমা একই ফিকশনাল জগৎ, চরিত্র এবং ঘটনা প্রবাহ ধারণ করে, তখন তাদেরকে ধরে নেওয়া হয় একই সিনেমা ইউনিভার্সের অংশ হিসাবে। হলিউড, বলিউড, সাউথের সিনেমাটিক ইউনিভার্স তো অনেক দেখেছেন, যেমন সাউথের লোকেশ সিনেমাটিক ইউনিভার্স বা লোকিভার্স, যেখানে নির্মিত হয়েছিল কাইথি, বিক্রম এবং লিও এর মতো তিনটি ইন্টার রিলেটেড সিনেমা, বা হলিউডের মার্ভেল ইউনিভার্স, যেখানে স্পাইডারম্যান, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা বা অ্যাভেঞ্জারের মতো সিনেমাগুলো তৈরি হয়েছিল। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কিছু না থাকার একটা আক্ষেপ ছিল, কিন্তু তাণ্ডব নিয়ে সেই আক্ষেপ যেন অনেকটাই ঘুচে গেল। তাণ্ডব সিনেমাতে রায়হান রাফি একত্রিত করেছেন হাল আমলের তিন জনপ্রিয় সুপারস্টারকে। মূল চরিত্র সাকিব খানের সঙ্গে ক্যামিও চরিত্রে রয়েছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ। এই সিনেমাটিতে তারা মুখোমুখি না হলেও অচিরেই তাণ্ডব 2-এ আমরা তাদের মধ্যে ক্ল্যাশ বা ফেস অফ দেখতে পাবো বলে আশা করা যায়। তাণ্ডব সিনেমার গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। তাণ্ডব মুভির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর সাহসিক গল্প বলার ধারা। এই সিনেমাটি আমাদের রাজনীতির এবং বিচারহীনতার সংস্কৃতির অন্ধকার বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাণ্ডব শুধু বিনোদনই নয়, বরং রাষ্ট্রযন্ত্রের বুকে একটা ধাক্কার মতো। এবার তাণ্ডব সিনেমার কাহিনী বা প্লট নিয়ে আলোচনা করব। এখানে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি, যারা সিনেমাটি দেখেছেন তারা কন্টিনিউ করতে পারেন, যারা এখনো দেখেননি তাদের অনুরোধ করব সিনেমা হলে গিয়ে আগে সিনেমাটি দেখে আসুন, তাহলে কাহিনীর চমকগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। আর স্টোরি লাইনের পর থাকছে এক্সপ্লেনেশন পার্ট, টাইম স্ট্যাম্প থেকে সরাসরি সেখানে চলে যেতে পারেন। আর আমাদের ভিডিওতে তাণ্ডবের যে সকল ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে তার সবই ট্রেইলার, টিজার অথবা ওপেন সোর্স ইউটিউব হতে প্রাপ্ত। সিনেমা হলের কোনো ক্লিপ এখানে ব্যবহার করা হয়নি। রৌদ্র ঝলমলে একটি দিন, সুন্দর আবহাওয়ার এই দিনে চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে টক শো করতে আসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর সেই মুহূর্তেই একটা বাস ভর্তি অদ্ভুত হনুমান সদৃশ মুখোশ পরে চ্যানেল বিল্ডিংয়ে প্রবেশ করে একদল সশস্ত্র লোক। গোলাগুলি করে চ্যানেলের গার্ডদের পরাস্ত করে মুহূর্তেই সিচুয়েশন নিজেদের দখলে নিয়ে নেয় তারা। ঢুকেই বিদ্যুৎ মন্ত্রীকে গুলি করে ক্যামেরার সামনে হনুমানের মুখোশ খুলে ফেলে তাদের দলনেতা সাকিব খান এবং বলে ওঠেন, লেটস বিগিন তাণ্ডব। শহরের এক কোনায় এক লোক হনুমানের খেলা দেখাচ্ছিল সে সময়। অন্য সবাই ছিল যে যার কাজে ব্যস্ত, কিন্তু লাইভে ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনা সবাইকে বসিয়ে দেয় টিভির সামনে। এমনকি দেশের সব নেতারাও বসে গেছেন টিভিতে চ্যানেল বাংলা চ্যানেলের সামনে। হোস্টেজ সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস আসার সাথে সাথে পুরো কম্পাউন্ডটি ঘিরে ফেলে সোয়াট টিম, যাদের নেতৃত্বে ছিল বায়েজিদ, যে চরিত্রে অভিনয় করেছেন নাইম। সোয়াটের উদ্দেশ্যে আবারও লাইভে আসেন সাকিব খান। এই সিনেমাতে তার চরিত্রটির নাম ছিল স্বাধীন। এখানে জিম্মি থাকা বিদ্যুৎ মন্ত্রী সহ অন্য সবাইকে ছাড়ানোর জন্য সে নেগোসিয়েশন করতে চায়, কিন্তু নেগোসিয়েশন করতে আসতে হবে চারজনকে: ধর্মমন্ত্রী মোনায়েম, সাবেক আইজি রফিক, চ্যানেল বাংলা টিভির মালিক ফয়েজ এবং পুরো নেগোসিয়েশন লাইভে পরিচালনার জন্য একজন সঞ্চালক হিসাবে নিরপেক্ষ সাংবাদিক। আর সবাইকে হাজির করতে হবে 1 ঘন্টার মধ্যে। তা না হলে কি হবে সেটা ডেমো হিসাবে তাদের আনা বাসটা রিমোট কন্ট্রোল দিয়ে বোমা দিয়ে উড়িয়ে দেয় সে। এই মুহূর্তে সব সাংবাদিকরাই সরকারের বহু ভক্ত, তাই নিরপেক্ষ সাংবাদিক হিসাবে চ্যানেল বাংলার একজন সাবেক সাংবাদিক সাইরা আলীকে নির্বাচিত করা হয়, যিনি সবসময় সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাইরের হাজারো মানুষের জমায়েতের মধ্য দিয়ে সবাইকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে চ্যানেল ভবনে ঢোকানো হয়। তারা ঢোকার সাথে সাথেই বাচ্চা, মহিলা, বৃদ্ধ এবং আহত বিদ্যুৎ মন্ত্রীকে বের করে দেয় স্বাধীন। ভেতরে থাকা ধর্মমন্ত্রী, সাবেক আইজি, চ্যানেলের মালিক এবং সাংবাদিক সবাইকে মেকআপ করিয়ে লাইভ টক শো শুরু করে স্বাধীন। শুরুতেই তাদের মধ্যে কে কোন চেয়ারে বসবে সেটা নিয়ে ঝগড়া শুরু হয়।
আসলে কিছু কিছু পলিটিশিয়ানের চরিত্র বন্দুকের নলের মুখেও বদলায় না। ধর্মমন্ত্রী শুরুতেই নামাজের দোহাই দিয়ে উঠে যেতে চাইলে স্বাধীন দেয় সেই ডায়ালগ, মুরব্বি মুরব্বি উহু উহু। যাই হোক, শুরুতেই স্বাধীন আজকের এই ঘটনার পেছনে নিজের জীবনের অতীত বলা শুরু করে। মা মরা ছেলে স্বাধীন ছিল স্থানীয় একজন শিক্ষকের মেধাবী সন্তান, কিন্তু রেজাল্ট ভালো হবার পরেও অনেক ইন্টারভিউ দিয়েও তার চাকরি হচ্ছিল না। অতি মেধাবী ছাড়া সাধারণ ছাত্রদের আজকাল মামা চাচার জোর কিংবা টাকা ছাড়া চাকরি পাওয়া দুষ্কর। স্বাধীন ভালোবাসত নিশাত নামের একটি মেয়েকে। নিশাতের বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল, তাই স্বাধীন নিশাতের বাবার সাথে দেখা করে চাকরি ম্যানেজ করার জন্য 2 মাস সময় নিয়ে আসে। 1 মাস কেটে যায়, কোনো চাকরি ম্যানেজ না হওয়ায় স্বাধীন ঢাকায় চলে আসে চাকরি খুঁজতে। তার বাবার এক ছাত্রের বাড়িতে থাকা শুরু করে সে। অনেকগুলো ভালো ইন্টারভিউ দেয়, কিন্তু চাকরি হয় না তার। এর মধ্যে একদিন এক প্রতিষ্ঠান থেকে তাকে জানানো হয় তার চাকরি হয়ে গেছে। আনন্দে উল্লসিত হয়ে স্বাধীন এই কথা জানায় তার প্রেয়সী নিশাতকে। কিন্তু জয়েন করতে গিয়ে স্বাধীন জানতে পারে অফিসের বড় স্যার স্বাধীনের হয়ে যাওয়া চাকরিটা অন্য একজনের কাছ থেকে টাকা খেয়ে দিয়ে দিয়েছেন। হতাশায় নিশাতকে এই কথা জানাতে গিয়ে স্বাধীন জানতে পারে তার পরিবার থেকে আগামী সপ্তাহে বিয়ে ঠিক করা হয়েছে তার এবং নিশাতের। ওই অবস্থায় স্বাধীন আর চাকরি না পাবার কথা নিশাতকে বলার সাহস পায় না। এর পরের কিছুদিন স্বাধীন নিশাতের সঙ্গে চাকরি করার অভিনয় করতে থাকে। গুলশান বনানীতে চাকরির জন্য সে ঘুরে বেড়াতো, আর নিশাত ফোন করলে বলতো অফিসে আছে। খেত রুটি কলা, আর নিশাতকে বলতো চাউমিন খাচ্ছে। আর সারা রাত বাইক দিয়ে ডেলিভারি বয় হিসাবে কাজ করে খরচ জোগাতো স্বাধীন। তবে এরকম অভিনয় করতে করতেই একদিন ভাগ্য স্বাধীনের দিকে মুখ তুলে চায়। একটা চাকরি পেয়ে যায় সে। কথা ছিল বিয়ের পর্ব সেরে এসেই সেই চাকরিতে জয়েন করবে স্বাধীন। পরদিন বিয়ে করার জন্য বাড়িতে যাচ্ছিল সে, আর তখনই সাদা পোশাকের পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে নেয়। কয়েকদিন আগে গুলশানে হ্যারিস নামের এক বিদেশি লোক খুন হয়েছিল। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বাধীন লাস্ট কিছুদিন গুলশান বনানীতে চাকরির জন্য ঘুরে বেড়াতো। আর নিশাত ফোন করলে বলতো মতিঝিলে অফিস করছে। এইসব কল রেকর্ডকে এভিডেন্স বানিয়ে সন্দেহজনক গতিবিধির জন্য হ্যারিস হত্যা মামলায় স্বাধীনের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করার জন্য টর্চার করতে থাকে এডিসি কামরুল। সেদিন বিয়ের আসরে সবাই প্রস্তুত ছিল, কিন্তু স্বাধীন না আসায় নিশাত আর তার পরিবারকে চরমভাবে অপমানিত হতে হয়। আর এই অপমানে স্বাধীনকে ভুল বুঝে আত্মহত্যা করে নিশাত। স্বাধীনকে ডিবি পুলিশ থেকে নিয়ে যাওয়া হয় আয়রন সেল নামের এক জায়গায়। স্বাধীনকে এখনও অ্যারেস্ট করা হয়নি, বিচারের সম্মুখীন করা হয়নি। বিনা বিচারে স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নিয়ে যাওয়া হয় আয়রন সেল নামের এক জায়গায়। সেখানে কয়েদিদের সংখ্যা বেড়ে গেলে তুলনামূলক কোনো কম গুরুত্বপূর্ণ বন্দীকে মেরে নতুন বন্দির জন্য জায়গা তৈরি করা হতো। আপনারা হয়তো বুঝতে পারছেন, এই আয়রন সেল বলতে হয়তো পরিচালক আয়নাঘরের দিকে ইঙ্গিত করেছেন। স্বাধীন এ পর্যন্ত বলে শেষ করা মাত্রই বিল্ডিংয়ে কাউন্টার অ্যাটাক করে বায়েজিদের নেতৃত্বে সোয়াট টিমের একটা অংশ। একের পর এক স্বাধীনের দলের সদস্যরা মারা পড়তে থাকে, কিন্তু স্বাধীন অস্থির এক অ্যাকশন দৃশ্যে একের পর এক সোয়াট টিমের প্রশিক্ষিত সদস্যদের ঘায়েল করতে থাকে। বায়েজিদও ধরা পড়ে স্বাধীনের হাতে, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্বাধীনকে গান পয়েন্টে অ্যারেস্ট করে সাংবাদিক সায়রা। তবে 3 জন নেতা অস্ত্রের মুখে জিম্মি থাকায় সায়রা পিস্তল ফেলে দেয়। আর বায়েজিদও বুঝতে পারে এভাবে হামলা চালালে মন্ত্রীসহ বাকি সবাই মারা পড়বে, তাই সোয়াট টিম মিশন অ্যাবর্ট করে আবার বাইরে চলে যায়। স্বাধীন আবার লাইভে ফিরে আসে। সেই আয়রন সেলের জেলারের দায়িত্ব ছিল শফিউদ্দিন নামের এক লোকের হাতে। তিনি সেখানে কসাইয়ের মতো অত্যাচার চালাতো বন্দীদের ওপর। নিশাতের আত্মহত্যা করার খবর তারা স্বাধীনকে দেয়। আবার স্বাধীনের বাবাকে মেরে ফেলে সেটা ভিডিও এনে স্বাধীনকে দেখিয়ে হ্যারিস হত্যা মামলার স্বীকারোক্তি দিতে বলে। এতদিন স্বাধীন নিজের প্রেয়সী নিশাতকে আবার পাবে বলেই বেঁচেছিল। তবে নিশাতের এবং নিজের বাবার মৃত্যুর খবর শুনে সর্বহারা স্বাধীন যেন প্রতিরোধ গড়ে তোলার আসরিক শক্তি পায়। একে একে টর্চার করতে থাকা গার্ডদেরকে পেটায় সে। সেই সাথে জেলের সেলগুলো খুলে দিলে সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ বের হয়ে এসে প্রতিরোধ গড়ে তোলে। অন্য কয়েদিরা নিজে গুলি খেয়ে স্বাধীনকে বাঁচাচ্ছিল। এভাবে স্বাধীন তাদেরকে নিয়ে জয় করে আয়রন সেল। এরপর শুরু হয় তাদের প্রতিশোধের মিশন। বিনা বিচারে আটকে থাকা কয়েদিদের নিয়ে একটা পরিত্যক্ত মিলে স্বাধীন প্রশিক্ষণ দেওয়া শুরু করে। তারা সরকারকে শায়েস্তা করার জন্য এই টিভি চ্যানেলে অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। এই ছিল মূলত স্বাধীনের গল্প। এতক্ষণ এই লাইভ দেখছিল প্রায় 10 কোটি মানুষ। তাদের সবার সামনে স্বাধীন ধর্মমন্ত্রী মোনায়েমকে হ্যারিস হত্যাকাণ্ড সংক্রান্ত সত্য স্বীকার করতে বলে। মোনায়েম এখন ধর্মমন্ত্রী হলেও আগের নির্বাচনে সে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। মোনায়েম শুরুতে স্বীকার করতে না চাইলেও পরে তার অসুস্থ মাকে স্বাধীনের লোকেরা জিম্মি করে সেই ভিডিও দেখালে সব স্বীকার করতে বাধ্য হয় সে। আর এখানেই আসে আমাদের প্রথম ক্যামিওর চরিত্র সিয়াম, যে অভিনয় করেছে শিল্পপতি আমজাদ মনসুরের ছেলে আরমানের চরিত্রে।
এক চোখ নষ্ট এই আরমান মনসুর যেন ছিল ভয়ঙ্কর ভায়োলেন্সের প্রতিশব্দ। বরবাদ সিনেমাতে আরিয়ান মির্জার থেকেও বেশি বকে যাওয়া বড়লোকের ছেলে ছিল এই আরমান। নেশা করে নারী ধর্ষণ এবং খুন ছিল তার প্রত্যহিক রুটিন। এই হ্যারিসের সঙ্গে জ্বালানি বিষয়ক একটা $2 বিলিয়ন ডিল হবার কথা ছিল আমজাদ সাহেবের, কিন্তু ওয়াশরুমে মাদক সেবন করছিল আরমান, আর সে সময় তাকে মাদক ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে আরমান গুলি করে হ্যারিসকে মেরে ফেলেছিল। হ্যারিস সারা বিশ্ব জুড়েই বেশ নামকরা ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে সরকারের ওপর ইন্টারন্যাশনাল প্রেশার আসা শুরু করে। এই হত্যা মামলা থেকে ছেলে আরমানকে বাঁচানোর জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্য চান আমজাদ মনসুর। স্বরাষ্ট্রমন্ত্রী 1000 কোটি টাকা, বিদ্যুৎমন্ত্রী, সাবেক আইজি এবং চ্যানেল বাংলার মালিক ফয়েজ প্রত্যেকে আরও 500 কোটি টাকা করে ঘুষ নেয়। বিনিময়ে আরমানের কেসকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেয় তারা। পুলিশের আইজি আরমানের জায়গায় লোক দিয়ে স্বাধীনকে আটক করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করাতে থাকে। আর মিডিয়াতে ফয়েজ এমনভাবে উপস্থাপন করে যেন মানুষ হ্যারিস হত্যার ঘটনা ভুলে যায়। তবে স্বাধীনকে জেরা করেই এডিসি কামরুল বুঝে গিয়েছিল সে হ্যারিসের খুনি নয়। সে এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে গেলে তাকে সরিয়ে স্বাধীনকে তুলে দেওয়া হয়েছিল আয়রন সেলের শফিউদ্দিনের কাছে। মোনায়েমের এই স্বীকারোক্তির পর লাইভ দেখা মানুষের ভেতরে আলোড়ন সৃষ্টি হয়। নির্দোষ এত মানুষকে এতদিন বন্দি রাখা হয়েছে শুনে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, আর আমজাদ মনসুরের সব কলকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করতে থাকে সবাই। আর এর মধ্য দিয়েই স্বাধীন শেষ করতে চেয়েছিল বিচারহীনতার সংস্কৃতিকে। সে চাইলেই মন্ত্রী এবং অন্যান্য দোষী লোকদেরকে মেরে ফেলে নিজের ওপর ঘটা অন্যায়ের প্রতিশোধ নিতে পারত, কিন্তু সেটা না করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় সে। বাইরে হাজার হাজার মানুষ স্বাধীনকে নিয়ে স্লোগান দিতে থাকে, আর স্বাধীনের দলের লোকেরা মুখোশ খুলে সবাই সেই ভিড়ে মিশে গিয়ে পালিয়ে যায়। স্বাধীন স্যারেন্ডার করে পুলিশের কাছে। স্বাধীনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশের একটি টিম। সায়রা চলে যাবার সময় আমরা সায়রার গাড়ির পেছনেও একটা হনুমানের মুখোশ দেখতে পাই। আসলে সায়রা নিজেও স্বাধীনের দলের সঙ্গে যোগ দিয়েছিল। এই শহরে বিভিন্ন সময় মানুষ গুম হয়ে যেত। সেই বিষয়টি নিয়ে অন্য সব সাংবাদিকরা চুপ থাকলেও নিয়মিত রিপোর্ট করে যাচ্ছিল সায়রা। এর শাস্তিস্বরূপ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সায়রার একমাত্র ভাই ইভানকে গুম করে আয়রন সেলে পাঠিয়ে দিয়েছিল। স্বাধীনের সামনেই একদিন কয়েদি সংখ্যা বেশি হয়ে যাওয়ায় ইভানকে গুলি করে মেরে ফেলা হয়। স্বাধীনরা পালিয়ে আসার পর সায়রাকে তাদের আস্তানায় ডেকে এই কথা জানায়। তখন থেকেই এই টেলিভিশন বিল্ডিংয়ে হামলার প্ল্যান করতে থাকে তারা। এদিকে স্বাধীনকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় একদল হনুমানের মুখোশ পরা লোক পুলিশের ওপর হামলা চালিয়ে মুক্ত করে নেয় স্বাধীনকে। 2 হাত তুলে তার ট্রেডমার্ক নাচ মেচে পালিয়ে যায় স্বাধীন। স্বাধীন পালিয়ে যাওয়ার পর সবাই নড়ে চড়ে বসে। এডিসি কামরুলকে স্বরাষ্ট্রমন্ত্রী পোস্টিং করিয়ে দিয়েছিল ঢাকার বাইরে দূরবর্তী একটি জেলায়। টিভিতে স্বাধীনের এই নিউজ আসার সাথে সাথেই সে তার সহযোগীকে নিয়ে খোঁজ করে ঢাকায় আসে। সে জানায় সে যেই স্বাধীনকে গ্রেপ্তার করেছিল এই স্বাধীন আর টিভির স্বাধীন এক লোক নয়। এই লোককে 2005 সালে বর্ডারে সোনা চোরাচালানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। এর নাম শীর্ষ সন্ত্রাসী মিখাইল। 17 বছর ধরে তাকে আয়রন সেলে আটকে রাখা হয়েছিল। আজ পুলিশের নাকের ডগা দিয়ে সে পালিয়ে গেল। মিখাইলের বাইরে থাকা মানে পুরো দেশ অস্থিতিশীল হয়ে যাওয়া। আসলে স্বাধীন অন্য একজন লোক। সে আয়রন সেলে মিখাইলের পাশের সেলে ছিল। দেয়ালে মুখ লাগিয়ে তাদের মধ্যে কথা হতো। সেখান থেকেই মিখাইল স্বাধীনের সব কথা শুনেছে। পালানোর সময় মিখাইলকে বাঁচানোর জন্য স্বাধীন নিজেই পুলিশের গুলি খেয়েছিল। তখন মিখাইল প্রতিজ্ঞা করেছিল স্বাধীনের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে সে। আর এই যে যখন চ্যানেল বাংলা দখল করে রেখেছিল তারা, তখন সারা দেশের মানুষ, মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ছিল সেই ভবনের দিকে। সেই মুহূর্তে মতিঝিলে বানরের খেলা দেখানো সেই লোকের নেতৃত্বে মিখাইলের অধীনস্থ আরেকটি গ্রুপ বাংলাদেশ ব্যাংকে ঢুকে ভল্ট থেকে সব রিজার্ভ গোল্ড ডাকাতি করে ফেলে। অর্থাৎ স্বাধীনের হয়ে বদলা নেবার পাশাপাশি সেই ঘটনাকে ডিস্ট্রাকশন হিসাবে ব্যবহার করে ব্যাংক থেকে সোনাও লুট করে নিল মিখাইল। পুরোপুরি এক ক্রিমিনাল মাস্টারমাইন্ড। সাংবাদিক সায়রা বুঝতে পারে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। স্বাধীন সেজে তার সাহায্য নিয়ে টেলিভিশন ভবন থেকে পালিয়ে গেছে মিখাইল। এদিকে আমজাদ মনসুরের পতনের সুযোগ নিয়ে তার ম্যানেজার তার সব সম্পত্তি দখল করার পাশাপাশি আমজাদের ছেলে আরমানকে শেকল দিয়ে বেঁধে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরমান সেই শিকল নিয়ে পেঁচিয়ে ম্যানেজারকেই হত্যা করে ফেলে আর প্রস্তুত হয় মিখাইলকে মোকাবেলা করার। অন্যদিকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমার আর এক ক্যামিও চরিত্রকে, আফরান নিশো, অর্থাৎ সেই সুরঙ্গ মাসুদ।
সুরঙ্গ মাসুদও অনেকদিন ধরে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা লুট করার পরিকল্পনা করছিল। তার ম্যানেজার এই পরিকল্পনার কথা মিখাইলকে জানিয়ে দেয় মাসুদ তাকে দাঁত দিয়ে কামড়ে হত্যা করে। আমরা বুঝতে পারি সুরঙ্গ মাসুদ ময়নাকে হত্যা করার পর হয়ে গেছে বিশাল এক ডাকাত দলের সদস্য, যারা সুরঙ্গ খুঁড়ে লুট করত। সুরঙ্গ মাসুদ প্রস্তুতি নিতে থাকে মিখাইলকে মোকাবেলা করার, আর আমরা মিখাইলকে দেখতে পাই বিদেশে বসে তার সব শত্রুদের মধ্যাঙ্গুলি দেখাতে। এভাবেই ত্রিমুখী ক্লাসে তাণ্ডব 2 আসার আগাম বার্তা দেখিয়ে শেষ করা হয় তাণ্ডব সিনেমাটি। অ্যাকশন সিনেমা হলেও পুরো তাণ্ডব জুড়ে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেয়া। এখানেই সিনেমাটির সার্থকতা। সম্পূর্ণ মেটালিক ভয়েসে বহু বছরের অভিজ্ঞতা, স্টারডম এবং ইমোশনের গভীরতা দিয়ে নিজেকে একদম নতুন রূপে উপস্থাপন করেছেন মেগাস্টার সাকিব খান। ডায়ালগ ডেলিভারি, ফেসিয়াল এক্সপ্রেশন ইত্যাদিতে দারুণ মুনশিয়ানা প্রদর্শন করেছেন তিনি। 53 বছরে পা দেওয়া জয়া আহসান নিজের গ্ল্যামার আর অভিনয় দিয়ে নিজের উপর ফোকাস ধরে রেখেছিলেন দারুণভাবে। এই বয়সে নিজের লাবণ্য এবং ফিটনেস ধরে রেখে বাংলাদেশে তো বটেই, পুরো উপমহাদেশের কাছে তিনি হয়ে উঠেছেন এক বিরল দৃষ্টান্ত। সাবিলা নূর তার চরিত্রে বেশ সাবলীল অভিনয় করেছেন, কিন্তু লিচুর বাগানে গানটির সঙ্গে তাকে অতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ লাগেনি। এক্সপ্রেশনের জায়গাতে কিছুটা ঘাটতি ছিল বলে মনে হয়েছে। এছাড়া নাইম, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম প্রমুখেরা নিজেদের জায়গাতে দারুণ অভিনয় করে গেছে। সিনেমাতে সাকিব খানের অ্যাকশন সিনগুলো ছিল দুর্দান্ত। বেশ কিছু পিওভি অ্যাকশন শট, ওয়ান টেক শট, সাথে পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড স্কোর, সব মিলিয়ে অ্যাকশন সিনগুলো দারুণ জমে উঠেছিল। তাণ্ডবের টাইটেল ট্র্যাক হিসাবে র্যাপ সংটা বিভিন্ন অ্যাকশন দৃশ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে দুর্দান্ত লেগেছে। তাণ্ডব সিনেমাটির সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। কালার গ্রেডিং, দুর্দান্ত ক্যামেরার কাজ, সাথে টাইট স্ক্রিন প্লে, সব মিলিয়ে এই সিনেমাটি একটি আলাদা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করে দিয়েছে। শেষ কথা একটাই, সিনেমা হলে বসে তাণ্ডব সিনেমাটি দেখা নিঃসন্দেহে একটা দারুণ অভিজ্ঞতা ছিল। শেষ মুহূর্তে দুর্দান্ত কিছু টুইস্ট, তাণ্ডবের সিকুয়েলে সুরঙ্গ মাসুদ, আরমান মনসুর এবং মিখাইলের ফেস অফের ভিত গড়ে দিয়েছে। অনেকেই বলেছেন এই মিখাইল আসলে কে। আমরা রায়হান রাফির তুফান সিনেমার শেষে দেখেছিলাম কিভাবে এসি আকরাম আসল তুফানকে বাঁচিয়ে দিয়েছিল। যদিও আইনের খাতায় তুফানকে ক্রসফায়ার দেখিয়ে মেরে ফেলা হয়েছে বলেই দেখানো হয়েছে, তাহলে এমনও হতে পারে 96 সালে আকরামের হাত ধরে বেঁচে ফেরা তুফানই ভবিষ্যতে আইনের হাত থেকে বাঁচার জন্য মিখাইল নাম নিয়ে নিজের অপরাধ জগৎ নতুন করে সৃষ্টি করেন এবং 2005-এ বর্ডার গার্ডের কাছে ধরা পড়ে আয়রন সেলে জায়গা পান। এই থিওরির পক্ষে প্রধান যুক্তি হল তুফানের কপালের কাটা দাগ। শান্তকে যখন তুফানের গেটআপ নেওয়ানো হয়েছিল তখন তার কপালে তুফানের মতোই কাটা দাগ তৈরি করা হয়েছিল। আমরা মিখাইলের কপালেও একই রকম একটা কাটা দাগ দেখতে পাই। সুরঙ্গ, তুফান আর তাণ্ডব যদি একই ইউনিভার্সের সিনেমা হয়, তাহলে এটা খুবই সম্ভব যে তুফানই মিখাইলের আদলে ফিরে এসেছে আবার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে। তবে সত্যি কি সেটা হয় কিনা সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তুফান 2 এবং তাণ্ডব 2 আসার জন্য। সেই সাথে আরমান মনসুরের চরিত্র নিয়েও আরও বিস্তারিত কোনো কাহিনী হয়তো আসবে সামনে। সেই অপেক্ষাতেই আছে সারা বাংলার সিনেমার প্রেমী দর্শকেরা। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু একটা ঈদ কন্টেস্ট চলছে, যেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেই কন্টেস্টে জয়েন করে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক চ্যানেলেও আপলোড করা শুরু করেছি। আপনারা যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান তারা আর ফর রিভিউ বাংলা ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। সবাইকে অনেক শুভকামনা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।